হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএস সিসি 2 বা পাশের ক্ষেত্রে MDC 2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটোর অবদান। তাই প্লেটোর সেই অবদান নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব এবং আলোচনার শেষে যে উত্তর, সেই উত্তরটিও 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারের যে সিলেবাস এবং তোমাদের যে ACC 2 পেপারটির সিলেবাস এবং এই দুটি পেপারের সাজেশন ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তাই তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমার চ্যানেলকে ফলো করো, তোমরা জানো যে আমি তোমাদের সাজেশন ধরে প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে আলোচনার সহকারে নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। তাই তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করবে, যাতে আমি আরো বেশি উৎসাহিত হই, অনুপ্রাণিত হই এবং তোমাদের জন্য তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও একের পর এক নিয়ে আসতে পারি। তো চলো শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় কি সেটা আমরা একবার বোর্ডে দেখে নেব। দেখো, CU BA হিস্ট্রি অনার্স সেকেন্ড সেম অনার্সের ক্ষেত্রে এবং পাশের ক্ষেত্রে সেকেন্ড সেম DSCC 2 বা MDC 2 প্রশ্নটি হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটোর অবদান। তো দেখো, গ্রিকের আরেক দার্শনিক আছেন সক্রেটিস। তো সেই সক্রেটিস নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো বা প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস। অনেক সময় এই সক্রেটিস এবং প্লেটো একসাথে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, আবার আলাদা করে দেয়। তো আমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই দুটি প্রশ্ন আলাদা আলাদা নিয়েই কিন্তু ক্লাস দিয়েছি। আগে সক্রেটিস দিলাম, আজ দিচ্ছি আমি কিন্তু প্লেটো। তো দেখো, প্রাচীন গ্রিস দেশের দর্শন শাস্ত্রের ক্ষেত্রে একজন অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন কিন্তু এই প্লেটো। এবং পাশ্চাত্য যে দর্শনের কথা আমরা বলি, সেই পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে কালজয়ী অবদান রেখেছেন এই প্লেটো। তা প্লেটো তিনি এথেন্সে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম এবং মাতার নাম কি একবার আমরা দেখে নেব। তার পিতার নাম ছিলেন অ্যারিস্টোক্লিস এবং তার মাতা ছিলেন পেরিকটিয়ন। তার পিতা ছিলেন অ্যারিস্টন এবং তার মাতা ছিল পেরিকটিয়ন। অ্যারিস্টন এবং পেরিকটিয়ন এনারা অভিজাত পরিবারের সন্তান ছিলেন এবং এনাদেরই সন্তান ছিলেন অ্যারিস্টোক্লিস। এই অ্যারিস্টোক্লিস হলো প্লেটোর আসল নাম। প্লেটোর আসল নাম হচ্ছে অ্যারিস্টোক্লিস। তিনি এই প্লেটোস কথাটি থেকে প্লেটো নাম ধারণ করেছিলেন। তো প্লেটোস কথার মানে হচ্ছে চওড়া কাঁধযুক্ত সুঠাম দেহ। তার কারণ এই প্লেটো যুবক বয়সে শরীর চর্চা করতেন, সঙ্গীত চর্চা করতেন এবং এই প্লেটোস নাম ধারণ করেছিলেন। এবং প্রথম দিকে তিনি ছিলেন একজন গদ্য লেখক, একজন খুব ভালো গদ্য লেখক, এবং পাশাপাশি তিনি ছিলেন একজন ভাববাদী দর্শনের প্রবক্তা। যাই হোক, এইভাবে তিনি এই প্লেটো তার পরবর্তীকালে ভাববাদী দর্শনের প্রতি আকৃষ্ট হন এবং তিনি একটা সময়ে যে ট্রাজিক নাটক, গ্রিসে যে ট্রাজিক নাটকের সূত্রপাত হয়েছিল, তিনি ভেবেছিলেন যে তিনি নাটক লিখবেন। হ্যাঁ, তিনি নাট্যকার হিসাবে নিজেকে প্রস্তুত করতে থাকেন। যদিও পরবর্তী সময়ে যখন সক্রেটিসের মতো দার্শনিকের সাথে তার পরিচয় হয়, তখন তার তার দর্শনের ক্ষেত্রে পরিবর্তন আসে, তার চিন্তা ভাবনার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসে। তিনি এই ট্রাজিক নাটক লেখা বন্ধ করে দিয়ে সম্পূর্ণভাবে দর্শন শাস্ত্র অধ্যয়ন করার প্রতি তিনি মনোনিবেশ করেন। তো দেখো, প্লেটোর এই নোটসটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা 3টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা দেখব যে তিনি শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, পাশ্চাত্য দর্শনকে তিনি একটা কালজয়ী অবদান রেখেছেন। পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে গদ্য লেখক ছিলেন, ভাববাদী প্রবক্তা ছিলেন। তার পিতা ছিল অ্যারিস্টন, মাতা ছিলেন পেরিকটোয়ান এবং তার নাম ছিল অ্যারিস্টোক্লিস। তিনি প্লেটোস নাম থেকে তার নামটা চেঞ্জ করে তিনি প্লেটো নাম রাখেন। তার কারণ তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী, তিনি যুবক বয়সে শরীর চর্চা করতেন এবং সঙ্গীত চর্চা করতেন। এবং পাশাপাশি তিনি দেখো পারমিনেদস, জেনো এবং পিথাগোরিয়ান, এনাদের যে
তত্ত্ব, সেই তত্ত্ব নিয়ে কিন্তু তিনি চর্চা করতেন এবং ট্রাজিক নাট্যকার হিসাবে তিনি নিজেকে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু 407 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তার সাথে পরিচয় হয় গ্রিসের আরেক দার্শনিক সক্রেটিসের সাথে, এবং সক্রেটিসের সাথে যখন তার পরিচয় হয় তখন তার চিন্তা ভাবনায় পরিবর্তন আসে। তিনি নাট্যকার না হয়ে তিনি হয়ে ওঠেন একজন দার্শনিক, এবং তিনি সক্রেটিসের কাছে 8 বছর শিক্ষা লাভ করেছিলেন, 407 থেকে 399। 399 খ্রিস্টপূর্বাব্দে সক্রেটিসের মৃত্যু হয়। তিনি হেমলক বিষ পান করে মৃত্যুবরণ করেন, আমরা সক্রেটিসের আলোচনায় দেখেছি সেটা। এরপর তিনি গভীরভাবে মর্মাহত হন। তিনি এথেন্স ছেড়ে দিয়ে তিনি চলে আসেন মোগারায়। মোগারায় চলে আসেন, যদিও এই মোগারায় থাকাকালীন তিনি বিভিন্ন জায়গায়, ইতালির বিভিন্ন জায়গা তিনি ঘুরে বেড়ান, সিসিলিতে যান বিশেষ করে দক্ষিণ ইতালিতে, এবং এরপরে 387 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি এথেন্সে ফিরে আসেন। তো এই বিষয়গুলোকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রথম অংশে। প্লেটো নিয়ে আলোচনা করব আমরা 3টি অংশে, তার মধ্যে প্রথম অংশ নিয়ে আমি এই বললাম। এবার আসি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে আলোচনা করব তার লেখা বিভিন্ন গ্রন্থ নিয়ে। তা দেখো, তিনি অনেক গ্রন্থ লিখে গেছেন প্লেটো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং প্লেটোর যে লেখা গ্রন্থ সেগুলোকে আমরা বলি কথোপকথন, আলাপচারিতা, কথোপকথন, যাকে আমরা ইংরেজিতে বলি ডায়লগ। এই ডায়লগগুলির অনেক লিখেছেন, কিন্তু তার যে সঠিক কালানুক্রম, কোনটার পরে কোনটা লিখেছেন, কোনটার পরে কোনটা লিখেছেন, এটা নিয়ে ঐতিহাসিকেরা সন্দেহ প্রকাশ করেছেন, মানে এই কালানুক্রম ঠিক করা যায়নি। তাই ঐতিহাসিকেরা মোটামুটি ভাবে তার এই ডায়লগগুলিকে 3টি ভাগে ভাগ করেছেন, মানে 3টি পর্বে ভাগ করেছেন। প্রথম পর্ব দেখো, প্রথম পর্বে তিনি লিখেছিলেন বিভিন্ন সৃজনশীল লেখা। সৃজনশীল মানে বিভিন্ন ক্রিয়েটিভ যেসব লেখা দর্শন তত্ত্বের ক্ষেত্রে, যেমন তার গুরু সক্রেটিসের ছিল দান্দিকমূলক যে চিন্তা ভাবনা দর্শনের ক্ষেত্রে, দান্দিক তত্ত্ব, বিশ্লেষণাত্মক তত্ত্ব, এই টাইপের যে সৃজনশীল যে লেখা তিনি এই প্রথম পর্বে লিখেছিলেন। এবং এই সময় তিনি, তার উপরে সক্রেটিসের ব্যাপক প্রভাব ছিল, এবং তিনি যে সিসিলিতে এই সময় ভ্রমণ করেছিলেন তার আগে, সেই সিসিলিতে থাকাকালীন যে অভিজ্ঞতা, সবকিছুর একটা প্রভাব পড়ে তার এই প্রথম পর্বের লেখার উপরে। তো এই প্রথম পর্বের লেখায় তিনি অনেক গ্রন্থ লেখেন, সেই গ্রন্থগুলোর নাম একটু দেখে নাও। অ্যাপোলজি অফ সক্রেটিস, ক্রিটো, লেসেস, প্রোথোগোরাস, রিপাবলিক। অ্যাকচুয়ালি এই প্লেটোর কিন্তু বিখ্যাত গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে রিপাবলিক, যার 10টি আবার খণ্ড আছে। তাই এই প্রথম পর্বে তিনি রিপাবলিকের প্রথম পার্টটি লিখেছিলেন। এছাড়া আরো এগুলো তিনি লিখেছিলেন পিথাগোরাস, ল্যাসেস, ক্রিটো এবং অ্যাপোলজি অফ সক্রেটাস। এই গ্রন্থগুলিকে নিয়ে তার প্রথম পর্ব। এরপরে দেখো দ্বিতীয় পর্ব। তা দ্বিতীয় পর্বে তিনি লিখেছিলেন থিওরি অফ আইডিয়া, যে বিভিন্ন যে চিন্তা ভাবনা মানে ধ্যান ধারণা সংক্রান্ত বিভিন্ন গ্রন্থ তিনি এই পর্বে লিখেছিলেন। কি কি লিখেছিলেন দেখে নাও। মিনো, জর্জিয়াস, ক্যারাটোলাস, লেসাস হ্যাপেস এবং গ্রেটার হ্যাপেস। লেটার হ্যাপেস এবং গ্রেটার হ্যাপেস এই পর্বের এক বিখ্যাত গ্রন্থ। এরপরে তার তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে তিনি আবার অনেকগুলি গ্রন্থ লিখেছিলেন। দেখো, ফেইডো, স্যাম্পোসাম এবং রিপাবলিক। যে রিপাবলিক প্রথম পর্বে লিখেছিলেন প্রথম খণ্ডটি, তাহলে আর বাকি 9টি খণ্ড পড়ে রয়েছে এখনো লিখতে। সেই 9টি খণ্ড কিন্তু তিনি এই তৃতীয় পর্বে এসে দ্বিতীয় অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত এই পাঠগুলো কিন্তু লিখেছিলেন এই রিপাবলিকের। যদিও আধুনিক কালের অনেক ঐতিহাসিকরা বলছেন যে তিনি জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে, জীবন সাহান্যে এসে তার আবার একটি চতুর্থ পর্ব শুরু হয়েছিল তার লেখালেখির ভিতরে, এবং এই পর্বে তিনি আইন বা ল বা আইনের উপরে তিনি কিন্তু অনেক লেখালেখি করেছিলেন। তো এইগুলো নিয়ে মানে তার যে যাবতীয় লেখা 3টি পর্বে ভাগ করা যায়, এবং এক একটা পর্বে কিন্তু আবার অনেকগুলো গ্রন্থ লিখেছেন। তো এই গ্রন্থগুলোকে নিয়ে 3টি পর্বে ভাগ আছে। সেই পর্বটা নিয়ে আমরা দ্বিতীয় পাঠে আলোচনা করলাম। প্রথম পাঠে আলোচনা করলাম তার বাড়ি কোথায়, জন্ম কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, ভাববাদী দর্শনের প্রবক্তা, গদ্য লিখতে চেয়েছিলেন, ট্রাজিক নাটক লিখতে চেয়েছিলেন, সক্রেটিসের সাথে পরিচয় হওয়ার পর চিন্তা ভাবনার
পরিবর্তন ঘটে। তিনি সক্রেটিসের তার কাছে 8 বছর শিক্ষা লাভ করেন, তার মৃত্যুর পর তিনি মোগরায় চলে আসেন, তারপরে আবার বহুদিন পর তিনি আবার এথেন্সে ফিরে আসেন। দ্বিতীয় পাঠে আমরা দেখলাম তার লেখা অনেক গ্রন্থ, যেগুলোকে আমরা ডায়লগ বলতে পারি বা কথোপকথন, তার আবার অনেকগুলো ভাগ আছে, বিশেষ করে 3টি ভাগ, এবং আধুনিক ঐতিহাসিকরা আবার 4টি ভাগ হিসেবে আরেকটি ভাগের উল্লেখ করেছেন। এবং এই 4টি ভাগে কোন ভাগে কি কি গ্রন্থ আছে তা কিন্তু এখানে আমি উল্লেখ করে দিলাম, এগুলোকে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে দেখো শেষ যে পাঠ, সেই পাঠে আমরা দেখব যে তার জীবনের শেষ পর্বে এসে তার রাজনৈতিক চিন্তা ভাবনার কিন্তু পরিবর্তন ঘটে। দেখো সক্রেটিসের কথা, তার গুরুর কথা একবার ভাবো। তার গুরু ছিলেন সক্রেটিস, তার রাজনৈতিক চিন্তা ভাবনা ছিল তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন না, এথেন্সের গণতন্ত্রে। তিনি অভিজাততান্ত্রিক অলিগার্কি যে শাসন ব্যবস্থা তার প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। কারণ তার গুরু সক্রেটিস ভাবতেন যে একজন পণ্ডিত ব্যক্তি কিন্তু দেশ চালাতে পারে, এবং তাকে যারা সাহায্য করবে, যে অভিজাত, তারাই ভালো করে দেশ শাসন করতে পারে। প্রকৃত শাসন কখনো গণতন্ত্র হতে পারে না। এর জন্য তিনি এথেন্সের বিরোধিতা করেন, এবং এথেন্সের গণতান্ত্রিক নেতারা তাকে প্রাণদণ্ডের আদেশ দেয়। এটা আমরা দেখেছি। তারই ছাত্র ছিল প্লেটো। তাই প্লেটোরও কিন্তু প্রথমে এই চিন্তা ভাবনাই ছিল, গণতান্ত্রিক আদর্শের প্রতি তার কোনো আস্থা ছিল না। কিন্তু জীবনের শেষ পর্বে এসে তিনি গণতান্ত্রিক ধ্যান ধারণা থেকে সরে এসে রাজতান্ত্রিক ধ্যান ধারণার দিকে তার চিন্তা ভাবনাকে মোটিভেট করতে থাকেন। এবং তিনি এখানে বলেন যে একজন দার্শনিক রাজার কথা বলেন, হ্যাঁ, যে দেশ শাসন করবে একজন দার্শনিক রাজা, বুদ্ধিমান রাজা, যে রাজা প্রজাদের ভালো মন্দ খারাপ সব দিকটাকে বুঝতে পারবেন, হ্যাঁ, এবং এই রাজার যে শাসন সেটি হবে একমাত্র কাম্য। এ কথা তিনি কিন্তু এই জীবনের শেষ পর্বে এসে বলছেন। তাই আধুনিক কালের ঐতিহাসিকরা ভাবছেন যে তিনি যে টাইপের রাজার কথা বলেছেন, এটা আধুনিক কালের সেই জ্ঞানদীপ্ত স্বৈরাচারী রাজার মতো। মানে রাজা একদিকে স্বৈরাচারের মতো রাজত্ব করবেন, আবার তিনি জনগণের প্রজা কল্যাণও করবেন, জনগণের হিত সাধনও করবেন, জনগণকে স্বাধীনতা দেবেন না জনগণকে, কিন্তু জনগণের ভালো মন্দ সবকিছু তিনি দেখবেন। পাশাপাশি আবার স্বৈরাচারী অত্যাচারীর মতো কিন্তু একচ্ছত্র এক নায়কের মতো তিনি দেশ শাসন করবেন। একে বলা হয় স্বৈরাচারী, জ্ঞানদীপ্ত স্বৈরাচার। অনেকটা যেন সেই টাইপেরই একটা ধারণা এই প্লেটো দিয়েছিলেন এই দার্শনিক রাজার তত্ত্বটিকে খাড়া করে। তা যাই হোক, এই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে যে তার রাজনৈতিক জীবনে একটা পরিবর্তন আসছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্লেটো যে একাধিক যেসব গ্রন্থ লিখেছেন, তার মধ্যে যে রিপাবলিক গ্রন্থ এবং ল, শেষ পর্বে ল লিখেছিলেন, আর প্রথম পর্বে রিপাবলিকের প্রথম পর্ব লিখেছিলেন, আর তৃতীয় পর্বে এসে রিপাবলিকের বাকি যে 9টি পর্ব আছে সেগুলো তিনি লিখেছিলেন। এগুলোরই ভিতর দিয়ে তিনি একটা রাজনৈতিক তত্ত্ব খাড়া করে যান। তিনি ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একজন মানে জনক, বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যে ভিত্তি প্রস্তর তিনি সেটাকে কিন্তু প্রতিষ্ঠা করে যান। দর্শনের ক্ষেত্রে যেমন তিনি ভাববাদী দর্শনকে প্রতিষ্ঠা করছেন তার থিওরি অফ আইডিয়া দিয়ে, আবার রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তার রিপাবলিক গ্রন্থের ভিতর দিয়ে তিনি প্রতিষ্ঠা করছেন একটা আধুনিক রাষ্ট্রের ভিত্তি। তাই রাজনৈতিক দর্শনকে তিনি প্রতিষ্ঠা করছেন, আবার ভাববাদী দর্শনকে তিনি প্রতিষ্ঠা করছেন। এইভাবে তিনি বিশ্বের কাছে কিন্তু স্মরণীয় হয়ে আছেন। তা যাই হোক, তিনি একটা সময় কিন্তু তার গুরু মারা যাওয়ার পর তিনি এথেন্স ছেড়ে ইতালির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, এবং 487 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি এথেন্সে ফিরে এসে একটি একাডেমি প্রতিষ্ঠা করেন, প্লেটোর একাডেমি, বিখ্যাত একাডেমি সেই সময়কার। সেই প্লেটোর একাডেমিতে তিনি জীবনের বাকি 40 বছর তিনি এই একাডেমি নিয়েই ব্যস্ত ছিলেন, এবং এই একাডেমিতে বিভিন্ন জ্ঞানী গুণী ছাত্ররা কিন্তু এখানে পড়াশোনা করতেন। তার এক বিখ্যাত ছাত্র ছিল অ্যারিস্টটল। সেই অ্যারিস্টটল কিন্তু এই প্লেটোর একাডেমিতেই কিন্তু পড়াশোনা করেছিলেন। যাই হোক, এইভাবে এই প্লেটোর একাডেমি চালিয়ে, মানে এই বিদ্যালয় চালিয়ে তিনি প্রায় 80 বছর বয়সে তিনি মারা যান। সেই সালটি হচ্ছে 347 খ্রিস্টপূর্বাব্দ। 347 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ 80 বছর বয়সে এই প্লেটো মারা যান। তাহলে প্লেটোর নিয়ে আলোচনা করতে গেলে প্রথম পর্বে তার একটা বায়োডেটা, সংক্ষিপ্ত বায়োডেটা,
দিতে হবে। তিনি ভাববাদী দর্শনের প্রবক্তা ছিলেন এবং পাশ্চাত্য দর্শনকে তিনি কালজয়ী করে রেখে গেছেন। গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, তার পিতামাতা ছিলেন বা তার নামও ছিল আগে অ্যারিস্টোক্লিস, পরে তার নাম হচ্ছে প্লেটো। তিনি নিজেই নামটা চেঞ্জ করে নিচ্ছেন। পরে তার যে একাধিক গ্রন্থ, এরপরে তার গুরু সক্রেটিসের সাথে তার পরিচয় হচ্ছে, তারপরে তিনি একাধিক গ্রন্থ লিখছেন এবং প্রতিটি গ্রন্থের উপরে কিন্তু সক্রেটিসের চিন্তা ভাবনা সেখানে কাজ করেছিল। যদিও শেষ পর্বে তিনি যে ল বলে যে গ্রন্থগুলো লিখেছিলেন চতুর্থ পর্বে, সেখানে কিন্তু সক্রেটিসের প্রভাব ছিল না। এছাড়া এই যে তার যে বইগুলো, সেই বইগুলোকে 4টি ভাগে ভাগ করা হচ্ছে, সেটি নিয়ে আলোচনা করতে হবে। আর শেষ পার্টে যেটি আলোচনা করতে হবে যে তার রাজনৈতিক চিন্তার পরিবর্তন ঘটছে। তার এই রাজনৈতিক চিন্তার পরিবর্তন ঘটার ক্ষেত্রে তিনি যখন মোগারায় ছিলেন, মোগারায় এলিয়াকটিক বলে একটি দার্শনিক গোষ্ঠী ছিল। এলিয়াকটিক, এই এলিয়াকটিক গোষ্ঠীর দর্শনের প্রভাব পড়েছিল তার উপরে এবং এই দর্শনের প্রভাবের দ্বারা তার রাজনৈতিক চিন্তা ভাবনাটা এখানে চেঞ্জ হয়। তিনি গণতন্ত্রের প্রতি তার আগে বিতৃষ্ণা ছিল, কিন্তু এখন তিনি বলছেন যে একজন ঋষি রাজা বা একজন দার্শনিক রাজা বা জ্ঞানদীপ্ত স্বৈরাচারী রাজা তিনি রাজত্ব করবেন, এটাই কিন্তু কাম্য। এইভাবে তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। তো এই বিষয়টা নিয়েই, মানে এই 3টি পার্টস নিয়ে প্লেটোকে নিয়ে আলোচনা করতে হবে। এর আগে সক্রেটিস নিয়ে আলোচনা করেছি, আজ আলোচনা করলাম প্লেটো নিয়ে। তা প্লেটোর এই নোটসটি 250 ওয়ার্ডের ভিতরে তোমরা যেভাবে লিখবে, যে তার যে উত্তরটি আছে এটা টিকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার সেই টিকাটাই 250 ওয়ার্ডের সেই অ্যান্সারটি নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএস সিসি2 বা এমডিসি2, প্রশ্নটি হচ্ছে গ্রিক দার্শনিক প্লেটোর অবদান লেখো। উত্তরটি তোমরা যেভাবে লিখবে 5 নম্বরের টিকা। ধ্রুপদী গ্রিসের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক প্লেটো। পাশ্চাত্য দার্শনিক তত্ত্বের বিকাশের ক্ষেত্রে তিনি কালজয়ী প্রভাব রেখে গেছেন। তিনি ছিলেন সেকালের একজন প্রতিভাবান গদ্য লেখক। একই সঙ্গে তিনি ছিলেন দার্শনিক ভাববাদের বা ফিলোসফিক্যাল আইডিওলজম এর প্রবক্তা। তার পিতা অ্যারিস্টন ও মাতা পেরিকটিয়ন দুজনেই ছিলেন এথেন্সের অভিজাত পরিবারের সন্তান। প্লেটোর প্রকৃত নাম অ্যারিস্টোক্লিস। প্লোটাস থেকে তিনি নিজের নামকরণ করেন প্লেটো। প্লোস্টিস কথাটির অর্থ চওড়া কাঁধ সম্পন্ন সুঠাম দেহ। এই প্লেটো নামেই তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। এই ছিল ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারায় দেখো কি বলা হচ্ছে, অন্যান্য অভিজাত পরিবারের সন্তানদের মতো প্লেটো অল্প বয়সে শরীরচর্চা, ব্যাকরণ, সঙ্গীত ইত্যাদি বিষয়ে শিক্ষালাভ করেন। পারমিনেদস, জেনো, পিথাগোরিয়ান তত্ত্বগুলি তিনি মনোযোগ সহকারে পড়াশুনো করেন। কম বয়সে তার স্বপ্ন ছিল একজন ট্র্যাজিক নাট্যকার হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা, কিন্তু 407 খ্রিস্টপূর্বাব্দে গুরু সক্রেটিসের সঙ্গে সাক্ষাতে তার জীবনের ধারা সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত করে। প্রাচীন গ্রিক উপাদান থেকে জানা যায় প্লেটো সক্রেটিসের সঙ্গে পরিচিত হবার পরই তার লেখায় একটি ট্র্যাজিক নাটক পুড়িয়ে দেন এবং দার্শনিক তত্ত্ব নির্মাণ চর্চায় সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন। 8 বছর ধরে, মানে 407 থেকে 399 খ্রিস্টপূর্বাব্দ, প্লেটো ছিলেন সক্রেটিসের সবচেয়ে মেধাবী ও অনুগত ছাত্র। গুরুর মৃত্যুদণ্ড প্লেটোকে গভীরভাবে মর্মাহত করে এবং তিনি এথেন্স পরিত্যাগ করে মেগারা চলে যান। তারপর ইতালি ও সিসিলি সমেত তিনি বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন। 387 খ্রিস্টপূর্বাব্দে তিনি আবার এথেন্সে ফিরে আসেন। পরের প্যারা, প্লেটোর লেখাগুলি কথোপকথন বা ডায়লগ হিসেবে লেখা, তবে ডায়লগের লেখাগুলি কালানুক্রম নির্ণয় করা কিছুটা কঠিন। তা সত্ত্বেও প্লেটোর লেখাগুলিকে 3টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে সৃজনশীল লেখাগুলি লিখিত হয় সক্রেটিসের সঙ্গে তার পরিচয়ের সময় এবং সিসিলি ভ্রমণের সময়। এই পর্বে লেখাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাপোলজি অফ সক্রেটিস, ক্রিটো, ল্যাসেস, প্রোথোগোরাস এবং প্রখ্যাত রিপাবলিকের প্রথম গ্রন্থ। এই লেখাগুলিতে প্লেটো বিশ্লেষণের ক্ষেত্রে সক্রেটিসের পদ্ধতি অনুসরণ করেছিলেন। দ্বিতীয় পর্যায়ের ডায়লগগুলি লিখিত হয় খ্রিস্টপূর্ব 4th শতকের 80-র দশকে। এ সময় তিনি ধ্যান ধারণা সংক্রান্ত তত্ত্ব বা থিওরি অফ আইডিয়া উদ্ভাবন করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মেনো, জর্জিয়াস, ক্যারাটোলাস, লেসার হিপ্পাস, গ্রেটার হিপ্পাস প্রমুখ। প্লেটোর 3য় পর্বের ডায়লগগুলি লেখা হয় 70 থেকে 60-এর দশকে। এই সময় তিনি আরও পরিণত। এই পর্বের লেখাগুলি ছিল বিখ্যাত ফেইডো, স্যাম্পোসিয়াম এবং রিপাবলিকের 2য় থেকে 10ম গ্রন্থ। এখানে প্লেটো ভাববাদী দর্শনকে উচ্চতর স্তরে নিয়ে গিয়েছেন। ফ্রেডারিক এঙ্গেলস কিছুটা খ্রিস্টীয় 19 শতকে বস্তুবাদী দার্শনিক ফয়েরবাখ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ভাববাদী তত্ত্ব নির্মাণে
প্লেটোর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেছেন। কোনো কোনো ঐতিহাসিক অবশ্য প্লেটোর বৌদ্ধিক অবদানের একটি চতুর্থ পর্বের কথা উল্লেখ করেছেন। জীবনের অন্তিম লগ্নে তিনি ল বা আইন নিয়ে লেখেন। এই লেখায় তিনি সম্পূর্ণভাবে সক্রেটিসের প্রভাব মুক্ত। শেষ প্যারা দেখো, জীবনের শেষ প্রান্তে পৌঁছে প্লেটোর রাজনৈতিক চিন্তাভাবনার ক্ষেত্রে পরিবর্তন আসে। সক্রেটিসের প্রভাবে প্লেটো গণতান্ত্রিক শাসনে বিশ্বাস ছিল না। তিনি বুদ্ধিমান পণ্ডিত মানুষদের দ্বারা পরিচালিত অলিগার্কিক শাসনের সমর্থক ছিলেন। তিনি দার্শনিক শাসকের কথা বলেছিলেন, কিন্তু জীবনের অন্তিম লগ্নে তিনি দার্শনিক রাজা কথাটি উল্লেখ করেন। লজে তিনি বলেন, আইন দার্শনিক রাজার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, কারণ তিনি বুঝতে পারেন রাষ্ট্রের পক্ষে কোনটা ভালো এবং কোনটা খারাপ। অনেকে মনে করেন প্লেটো এখানে জ্ঞানদীপ্ত স্বৈরাচার মানে এনলাইটেড ডেসপোটিজমের ধারণা আমদানি করেন। সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো যখন মেগারাতে যান, তখন সেখানে এলিয়াকটিক গোষ্ঠীর দার্শনিকদের যথেষ্ট প্রভাব ছিল। তার প্রথম দিককার রচনাগুলিতে তাই সক্রেটিসের পাশাপাশি এলিয়াকটিকদেরও প্রভাব ছিল। বিভিন্ন দেশে ভ্রমণ করে তিনি যখন আবার এথেন্সে 487 খ্রিস্টপূর্বাব্দে ফিরে আসেন, তখন তিনি এথেন্সে একটি একাডেমি গড়ে তোলেন। জীবনের পরবর্তী 40 বছর তিনি এই একাডেমি নিয়ে ব্যস্ত ছিলেন। প্লেটোকে কেন্দ্র করে এই বিদ্যালয় বা একাডেমি বহু কৃতি পণ্ডিতের জন্ম দিয়েছিলেন। এই একাডেমির শ্রেষ্ঠ ছাত্রদের মধ্যে অ্যারিস্টটল ছিলেন অন্যতম। কেবল দার্শনিক তত্ত্বের বিকাশের ক্ষেত্রে নয়, রাষ্ট্রনৈতিক তত্ত্বের ক্ষেত্রেও তার অবদান ছিল অনস্বীকার্য। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্লেটো রিপাবলিক ও ল। 377 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে প্লেটো দেহত্যাগ করেন। তো এই ছিল প্লেটো। আর এর আগে আমি তোমাদের সক্রেটিসের প্রশ্নের উত্তরটি দিয়েছি। এই দুটোকে পাশাপাশি তোমরা পড়বে এবং বুঝে বুঝে পড়বে। তাহলে যদি একসাথে দেয় তোমরা লিখতে পারবে, আলাদা করে দেওয়া হয় তাও কিন্তু তোমরা লিখতে পারবে। তোমাদের বাকি আছে যেসব প্রশ্নগুলো এখনো বাকি আছে, সাজেশন অনুযায়ী তার একের পর এক ভিডিও ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, মতামত জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।